এদিকে নির্বাচন ঠেকাতে অ্যাকশন শুরু করলো আওয়ামী লীগ। কিয়ামত শুরু হচ্ছে সারা দেশে। নির্বাচন বন্ধ করতে একে একে ভোট কেন্দ্রে আগুন দিচ্ছে ছাত্রলীগ। এর মধ্যে গোপালগঞ্জে পুলিশের নাকের ডগায় ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার যেন ভয়ানক অ্যাকশন শুরু করেছে দলটি। যেখানে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়ার পর স্লোগান হচ্ছে এই নির্বাচন মানি না, মানব না। এই স্লোগানে সারা বাংলাদেশ দেখেন যেখানে উত্তাল হয়ে আছে। নির্বাচনের আগে বাংলাদেশে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। নিউজ মিডিয়া অনেক কিছু আসছে না। কিছু কিছু ভোট কেন্দ্র যে পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো নিউজ করা হয়েছে, কিন্তু আরো অহরহ ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হচ্ছে। ওই সকল বিষয় আমরাও জানতে পারছি না। খেলা কি শেষ নাকি শুরু? যে খেলায় আগামী 48 ঘন্টায় দুইটি ঘটনা ঘটতে যাচ্ছে। আগামী 48 ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে? একটি নির্ভরশীল সূত্র এবং দেশি বিদেশি দুইটি গোয়েন্দা সোর্স বলছে কাঙ্ক্ষিত 12 ফেব্রুয়ারি নির্বাচনটি আগামী 24 ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে। 13 তারিখের পর আমরা হয়তো দেখব যে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই পলায়ন পর মনোভাব আসন্ন কোনো বড় বিপদের সংকেত আপনি নিশ্চিতভাবেই বিশ্বাস করতে পারেন। দেশ ত্যাগের এই হিড়িক প্রমাণ করছে যে তারা নিজেরাই জানে এই সাজানো বাগান 13 তারিখে টিকবে না। সম্মানিত দর্শক, নতুন একটা নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের যে মূল টপিক সেটা আমরা ভিডিওর মধ্যে শুরু করে দিব। তো বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিক এটা আপনি স্ক্রিনের উপর ভিডিওতে দেখব, কিন্তু তাৎক্ষণিকভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের প্রতিনিয়ত এইসব ভিডিও আপনার সামনে যেতে পারে এবং আপনি নিয়মিত দেখতে পারেন। তো বেশি দেরি না করে আজকের যে মূল টপিক সেটা আমরা স্ক্রিনের উপর দেখে নিই। চলুন শুরু করি। কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে? ইতিমধ্যে 9 জন উপদেষ্টা পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। কারণ কি? কারণ আগামী 24 ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে। ঘটনা দুটি কি কি তা জানার আগে প্রথমে জেনে আসি ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে কারা খেলছেন। ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে খেলছেন কিংবা খেলবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত, এনসিপি, ইউনুসগণ এবং বিএনপির একটি অংশ। অন্যদিকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে খেলছেন ভারত, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য এবং আমেরিকা সহ অন্তত 50টি দেশের রাষ্ট্রপ্রধান। এবার আসি পেছনে ফেলে আসা প্রথম অংশের 24 ঘন্টায়। পেছনে ফেলে আসা প্রথম অংশের প্রথম 24 ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে? প্রথম 24 ঘন্টায় প্রথম অংশের ঘটনার চেয়ে দ্বিতীয় 24 ঘন্টার দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর। আসছি সে কথায়। তার আগে দেখে আসি প্রথম অংশের প্রথম 24 ঘন্টায় কি কি ঘটতে যাচ্ছে এবং কেন সেটি ঘটতে যাচ্ছে। একটি নির্ভরশীল সূত্র এবং দেশি বিদেশি দুইটি গোয়েন্দা সোর্স বলছে কাঙ্ক্ষিত 12 ফেব্রুয়ারি নির্বাচনটি আগামী 24 ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে। ইতিমধ্যে গাজীপুরের 5টি আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন। এভাবেই বাতিল করা হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের সকল কার্যক্রম। তবে গোয়েন্দা সূত্র বলছে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে আগামী 24 ঘন্টায়। নির্বাচন বাতিল হওয়া প্রশ্নের দ্বিতীয় অংশের প্রশ্নটি ছিল 12 ফেব্রুয়ারি নির্বাচনটি কেন বাতিল হবে এবং কি কারণে বাতিল হবে। নির্বাচন বাতিল হওয়ার প্রথম কারণ ভারত। আপনারা জানেন বাংলাদেশ ভারতের সীমানা কিংবা অবস্থানগত কারণে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি কিংবা আইন শৃঙ্খলার উন্নতি কিংবা অবনতির সাথে ওতপ্রোতভাবে মিশে আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর শান্তি শৃঙ্খলা। ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায়, যাতে নির্বাচনের পরে বাংলাদেশে কোনো সহিংস ঘটনা না ঘটে। আর সেই লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভারত। কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা। আমেরিকার ইশারাতেই ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করতে যাচ্ছিল। কিন্তু ভারতের বাধার কাছে নথি স্বীকার করে পিছু হটতে বাধ্য হয়েছে আমেরিকা। বলতে গেলে ভারতের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়ে ভারতের ইচ্ছের সাথে একমত পোষণ করে লিখিত চুক্তি করেছে আমেরিকা এবং প্রায় 20 মিনিট টেলিফোনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। আপনারা জানেন ভারত পৃথিবীর 5ম ধনী দেশ, সামরিক শক্তিতে যার অবস্থান 4র্থ এবং জনসংখ্যা প্রায় 150 কোটি। কাজেই বিশ্বের বড় বড় দেশগুলো তাদের নিজ নিজ স্বার্থের কারণেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাইবে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বড় ধরনের ব্যবসায়িক চুক্তি হয়েছে ভারতের। আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারত আমেরিকা থেকে অনেক গুণ এগিয়ে গেছে। তাই ভারতের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশ থেকে আমেরিকা পিছু হতে বাধ্য হচ্ছে। অন্যদিকে বিশ্ববাসীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত সমস্যাগুলি সম্বন্ধে বোঝাতে সক্ষম হয়েছে ভারত। তাই তো বিশ্ববাসী বাংলাদেশের সমস্যাগুলি উপলব্ধি করতে পেরে সমস্যার সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রভাবশালী 50টিরও বেশি দেশ। এটি হলো একটি দিক। নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ। নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ জাতিসংঘ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা এবং ভারত সহ অসংখ্য প্রভাবশালী দেশ এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত। কারণ তারা চাচ্ছে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে খুবই প্রয়োজন। নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ। নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ হচ্ছে কমনওয়েলথ। আপনারা জানেন নির্বাচন পর্যবেক্ষণ করতে ঘানার সাবেক রাষ্ট্রপতির নেতৃত্বে কমনওয়েলথের 11 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। তারা ঢাকায় এসে 7 ফেব্রুয়ারি জাতীয় পার্টির একাংশের সাথে মিটিং করেছেন
মিটিং করেছেন সিপিডির সাথে। জাতীয় পার্টি এবং সিপিডি বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এবং সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। কমনওয়েলথের প্রতিনিধি দলটি ঢাকায় বসে ভার্চুয়ালি মিটিং করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে। জয় তাদেরকে বলেছেন সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না। তারা জয়ের সাথে একমত পোষণ করেছেন এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ার কথা ব্যক্ত করেছেন। কাজেই নির্বাচনটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। নির্বাচন না হওয়ার চতুর্থ কারণ, সূত্র বলছে অধিকাংশ উপদেষ্টা এবং স্ব মন্ত্রণালয়ের সচিবগণ মনে করেন সরকার নির্বাচন করার জন্য এখনো প্রস্তুত হতে পারেনি। ধরতে গেলে মাত্র একদিন বাকি আছে নির্বাচনের। এখন যদি তারা এ ধরনের কথা বলেন তাহলে কি করে নির্বাচন হবে বলে আমরা আশা করতে পারি? পাশাপাশি তারা চাচ্ছেন ক্ষমতা ছেড়ে পালাতে। কেউ কেউ ইতিমধ্যে চলেও গেছেন এবং অনেক উপদেষ্টা কিংবা সচিবদের পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন। নির্বাচন না হওয়ার পঞ্চম কারণ, একটি নির্ভরশীল সূত্র বলছে জামায়াতে ইসলামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য সকল প্রকার ডিজাইন প্রস্তুত করে রেখেছেন। তাছাড়া হ্যাঁ ভোটের মাধ্যমে বিএনপিকে বোকা বানিয়ে ডক্টর ইউনূস মূলত নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছেন। তাই বিএনপির নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ মনে করছেন এই নির্বাচন করা আর না করা সমান। কাজে 11 তারিখের মধ্যে নির্বাচন বয়কট করতে পারেন বিএনপি। কাজেই সূত্র বলছে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি বাতিল হচ্ছে। আর যদি নির্বাচন বাতিল না হয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি হবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, আমাদের আলোচনার দ্বিতীয় অংশে পৌঁছে গেছি আমরা, যেখানে সময় আছে মাত্র 24 ঘন্টা এবং এই সময়টিকে বলা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ সময়। এখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি কি সমস্যা হবে? আপনারা জানেন 12 ফেব্রুয়ারি একই দিনে একই সাথে দুইটি নির্বাচন হওয়ার কথা রয়েছে, যাদের মধ্যে একটি হচ্ছে গণভোট এবং অপরটি জাতীয় সংসদ নির্বাচন। এখানেই সবচেয়ে বড় সমস্যা। কারণ গণভোটের রেজাল্ট ঘোষণা করা হবে আগে এবং জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট হবে পরে মানে কত পরে? একটি নির্ভরশীল সূত্র বলছে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে সময় লাগবে 5 থেকে 7 দিন। কারণ কি? কারণ পুরো নির্বাচনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে জামায়াত ইসলামের সরকার গঠন করতে কোনো সমস্যা না হয়। 100% ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী কাজ করবে জামায়াতের দখলে থাকা 80% ডিসি এবং 66% এসপি মিলে, যেটি জামায়াত অনেক আগে থেকেই সেট করে রেখেছেন। ফলে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হবে জামায়াত ইসলামকে। সূত্রটি আরও বলছে 12 ফেব্রুয়ারি নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে এবং রাত 12টা কিংবা 2টা পর্যন্ত ফলাফলে অন্তত 50টি সিটে এগিয়ে রাখা হবে বিএনপিকে। রাত যত গভীর হবে বিএনপির সিট ততই কমতে থাকবে। অবশেষে খুব অল্প সিটের ব্যবধানে বিজয়ী দেখানো হবে জামায়াত ইসলামকে। এটি হলো একটি দিক। এমনটি হলে কি হবে আসছে সে কথায়। তার আগে দেখে আসি, যদি কোনো কারণে গণেশ উল্টে যায় এবং বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে কি হবে? মারাত্মক সমস্যা। নির্বাচনের ফলাফলকে ঘিরে মোট 3টি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সমস্যার কথা শোনা যাচ্ছে। প্রথম সমস্যাটি হচ্ছে, যদি জামায়াত ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে ফলাফল প্রত্যাখ্যান করে জ্বালাও পোড়াও আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অচল করে দিবে বিএনপি। অনুরূপভাবে যদি বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে ফলাফল প্রত্যাখ্যান করে জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশকে অচল করে দিবে জামায়াত ইসলামী এবং তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব থাকার কারণে তার বিরুদ্ধে রিট করবে জামায়াত। তার মানে পরাজিত যে হবে সেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামবে। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে, জামাত জিতলে আন্দোলনে নামবে না, কিন্তু বিএনপি জিতলেও আন্দোলনে নামবে। কারণ কি? কারণ তৃতীয় সমস্যা। সেটি আবার কি? তৃতীয় সমস্যাটি হচ্ছে গণভোট। কারণ গণভোটে হ্যাঁ জয়ী হলে 180 কার্যদিবস এবং সরকারি ছুটি সহ প্রায় 1 বছর পরে অর্থাৎ 2027 সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের আগে ক্ষমতা হস্তান্তর করবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বিএনপি কি ততদিন অপেক্ষা করবে? করবে না। কারণ তারা ক্ষমতায় পেতে আন্দোলনে না নেমে উপায় থাকবে না। পক্ষান্তরে জামাত জিতলে আন্দোলনে নামবে না, কারণ জামাত এবং ডক্টর ইউনূস মিলেই গণভোটের ডিজাইন করেছেন। তার মানে 12 ফেব্রুয়ারি নির্বাচন হলেও আন্দোলন, না হলেও আন্দোলন। আন্দোলন সংগ্রাম ছাড়া কি কোনো সমাধান আছে? যদি থেকে থাকে তাহলে সেটি কি? সম্মানিত দর্শক, খেলাটি কি শেষ নাকি শুরু? যদি শেষ না হয় তাহলে এ খেলার সমাধান কোথায়? আমরা এই সকল বক্তব্য দেখে তখন মনে করেছি বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে নাকি আমাদের 3 বাহিনীর প্রধানরা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। আদৌ কিন্তু বাস্তবতা সকল কিছু এখন আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনের 2 দিন আগেই বাংলাদেশে কিন্তু অলরেডি অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখনো নির্বাচনের আরো একদিন বাকি আছে, মানে কালকে নির্বাচন। আজকে 11 তারিখ সারা বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী 18 থেকে 20টা ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো ভোট কেন্দ্র জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকালকে তার সংখ্যা ছিল 11টা। নির্বাচনের আগে যদি ভোট কেন্দ্র জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে কিভাবে যাবে? শুধু তাই নয়, বাংলাদেশের 40 থেকে 50% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে। এখন যদি এভাবে করে ভোট কেন্দ্রগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তাহলে আরো যে সকল ভোটার আছে তারাও যাবে না। তাহলে বাংলাদেশে 10-15% মানুষ ভোট দিয়ে একটা সরকার গঠন করে ফেলবে। এটাকে আদৌ সম্ভব? বাংলাদেশ বলে সম্ভব হচ্ছে, কিন্তু ডক্টর ইউনূস সরকার ফুলিয়ে ফাঁপিয়ে দেখাবে 40 থেকে 50% মানুষ ভোট দিয়েছে। ভাই, বাংলাদেশের মানুষ এই সকল নাটক আগে থেকে বুঝতে পারছে। নির্বাচন পরবর্তী সময় কি নাটক মন্তস্থ করবে ডক্টর ইউনূস। যেখানে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়ার স্লোগান হচ্ছে এই নির্বাচন মানি না, মানবো না। এই স্লোগানে সারা বাংলাদেশ যেখানে উত্তাল হয়ে আছে, এই ডক্টর ইউনূস গংরা তারপরে পাতা নির্বাচন দিয়ে দিচ্ছে। ভাই, যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নাই, যে নির্বাচনে জনগণের পছন্দের প্রতীক নৌকা নাই, যে নির্বাচনে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে না, সেই নির্বাচনকে জনগণ কেন মেনে দিবে? আর সেই নির্বাচনে জনগণ কেন অংশগ্রহণমূলকভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে? প্রশ্নই উঠে না।
কথা বুঝতে পেরেছেন? নির্বাচনের আগে বাংলাদেশে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। নিউজ মিডিয়া অনেক কিছু আসছে না, কিছু কিছু ভোট কেন্দ্র যে পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো নিউজ করা হয়েছে, কিন্তু আরো অহরহ ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হচ্ছে। ওই সকল বিষয় আমরা জানতে পারছি না এবং বিভিন্ন নিউজ মিডিয়া নিউজ করতে দেওয়া হচ্ছে না। কারণ এই সকল বিষয় যদি নিউজ মিডিয়া নিউজ করে ভাইরাল করে দেওয়া হয় তাহলে ভোটাররা ভয় পেয়ে যাবে, বিএনপি ভোটাররা ভয় পেয়ে যাবে, আওয়ামী লীগের ভোটাররা তো যাবেই না, একেবারেই ভোট কেন্দ্রে কোনো ধরনের মানুষের উপস্থিতি থাকবে না। মানে কৌতুকের মতো হয়ে যাবে এই নির্বাচন। একে তো যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে 3 বাহিনীকে দিয়ে, দ্বিতীয়ত ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হচ্ছে, তৃতীয়ত যদি নির্বাচনে জনগণের অংশগ্রহণ না থাকে তাহলে নির্বাচনের ফলাফলের আগে নির্বাচন একেবারে ধূলিসাৎ করে দিতে হবে। কথা বুঝেন না? আর আরেকটা মজার বিষয় হচ্ছে, যুদ্ধ যে আসলে চলছে গতকাল রাত থেকে আমরা সেটা বুঝতে পারছি। হান্নান মাসুদ দাবি করছে তার সমর্থকদের বাড়ি ঘরে নাকি হামলা করা হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। নুরু বিকাশ দাবি করছে তার নির্বাচনী কার্যালয় সকল কিছু ভেঙে চুরে তছনছ করে দেওয়া হয়েছে, তার সমর্থকদেরকে আক্রমণ করা হচ্ছে, তাকেও আক্রমণ করা হচ্ছে। আক্তার হোসেন এনসিপি প্রার্থী, সে দাবি করছে তাকে ফোন করে নাকি হত্যার হুমকি দিচ্ছে। প্রত্যেকটা প্রার্থী দাবি করছে তার জনসমর্থনকে হামলা করা হচ্ছে, তাকে হত্যা হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, দেশে কি যুদ্ধ চলছে? এখনো নির্বাচন হয়নি, নির্বাচন ফলাফল পর্যন্ত কি গড়াবে আমার তো এখনো কিছু বোধগম্য না। এইদিকে প্রশাসন বলতেছে সকল কিছু ঠিকঠাক আছে, আমরা সকল কিছু নিয়ন্ত্রণ করে রেখেছি। কি নিয়ন্ত্রণ করে রেখেছেন? আপনারা যদি নিয়ন্ত্রণ করে রাখেন ভোট কেন্দ্রগুলো কিভাবে পুড়িয়ে ফেলে, আপনারা যদি নিয়ন্ত্রণ করে রাখেন তাহলে যারা তাদের প্রার্থীকে সমর্থন করছে তাদের ঘর বাড়ি কিভাবে আক্রমণ করে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সারা বাংলাদেশে এত আহত কি করে হয়, এত নিহত কি করে হয়, আমরা তো বিভিন্ন সূত্র মতো অনেক কিছু জানতে পারি। ও সকল বিষয় কি আপনারা জানতে পারেন না? জানার পরও কি নিজের সামনে এসে বলেন সকল কিছু আমরা নিয়ন্ত্রণ করে রেখেছি? এখনো তো জাস্ট এগুলো ট্রেলার চলছে যুদ্ধে। 12 তারিখ তো মেইন যুদ্ধ শুরু হবে, তখন কি করবে? কথা বুঝেন নাই? এগুলা যা সুন্দরের জন্য বক্তব্য দিচ্ছেন, কিন্তু ফিল্ডে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করে না যে পরিস্থিতি, আর আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করে কি পরিস্থিতি হতো কল্পনা করেন তো। মামু ভাই না, তারা নিজেরা মারামারি করে মরতেছে, স্বতন্ত্রগুলো মরতেছে। ওই সকল বিষয়গুলো মিডিয়াতে আপনারা প্রচার করতে দেন না, জনগণকে গুমরা করে রাখতেছেন। বিদেশি ঘন্টা নাকি জনগণ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারবে না, এটা কোনো কথা হলো? বিকাশ বন্ধ করে রেখেছেন, নগদ বন্ধ করে রেখেছেন, 1000 টাকা বেশি লেনদেন করা যাচ্ছে না। জনগণকে নির্বাচন কি জিম্মি করে রেখেছেন? বাংলাদেশের জনগণ সকলকে ভোট কেন্দ্রে যাবে না রে ভাই। আপনারা জনগণকে ছুটি দিয়েছেন যাতে দেশে গিয়ে ভোট দিতে পারে, ভোট পার্সেন্টেজ বাড়তে পারে। ভাই, জনগণ ঠিকই দেশে যাবে, তার ফ্যামিলিকে সময় দিবে, ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিবে না, শুধু পেয়েছে লুফে নিবে। বুঝতে পেরেছেন? জনগণকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ নাই। এই নির্বাচনকে জনগণ বয়কট করেছে। সোশ্যাল মিডিয়া দেখেন না, নো ভোট লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিডিও করে বার্তা দিচ্ছে, আমিও ভোট দিব না, আপনারা ভোট দিতে যাবেন না। সে কারণে তো ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়ে স্লোগান দিচ্ছে এই নির্বাচন মানি না, মানবো না। সারা বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছে এই স্লোগানে। বুঝতে পেরেছেন? আওয়ামী লীগ কিন্তু এখনো রাজপথে নামে নাই। রাজপথে নামা ছাড়া জাস্ট সোশ্যাল মিডিয়ার ভূমিকম্পে সারা বাংলাদেশ লড়ে গিয়েছে এবং সারা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের সমর্থন জানিয়ে ভোট কেন্দ্রে যাবেন সেটা 12 ফেব্রুয়ারি প্রমাণ করে দিবে। আপনারা নিজেরা যুদ্ধ করে নিজেরাই মরবেন। আসল সমঝোতা করার পর আপনারা যুদ্ধ করবেন এবং পাতানো নির্বাচনের ফলে যে ক্ষমতায় আসুক সেও ক্ষমতায় বেশি ধরে রাখতে পারবে না, কারণ তাকেও যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হবে। 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশের ঋণ রেখে গিয়েছিল 2 লক্ষ কোটি টাকা। এই ডক্টর 16-17 মাসে সেটা 23 লক্ষতে পৌঁছে দিয়েছে। 23 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে পাতানো নির্বাচনের ফল সরকার আসবে। একে তো আওয়ামী লীগের কোনো জনসমর্থন সরকারকে সাপোর্ট দিবে না এবং বিএনপির যে সকল নেতা অনেকদিন ধরে উপাস, তারা ক্ষমতায় বসার পরে চুরি চামারি টেন্ডারবাজি অবস্থানের জন্য নিজেরা মারামারি করে তছনছ বানাই ফেলবে। জনগণ হয়ে যাবে অতিষ্ঠ। আওয়ামী লীগের কর্মীরা নামবে রাজপথে, ইন্ডিয়া দেবে কূটনীতিক চাপ, বিশ্বের অনেক বাংলাদেশ দেবে কূটনীতিক চাপ, আমদানি রপ্তানি বন্ধ, বাংলাদেশ না খেয়ে মরবে, দুর্ভিক্ষ অবস্থা, পরে আন্দোলন সংগ্রাম করে ওই রেজিম চেঞ্জ। আমি চিন্তা করতেছি 2026 সালে আরেকটা নির্বাচন হয়ে যায় নাকি। এইরকম পরিস্থিতি এখনই আমরা বুঝতে পারছি আগামীতে কি হতে পারে। তার মানে কত ভয়াবহ পরিস্থিতি আমাদের অপেক্ষা করছে কল্পনা করতে পারেন না। সেটা আমার কিন্তু নির্বাচন 1-2 দিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে। ধরুন নির্বাচন হয়ে গেল, মানে 12 তারিখ পার হলো, ইউনূস ঘোষিত নির্বাচনটি হয়ে গেল। এবার চলুন আমরা ধারণা করার চেষ্টা করি 13 ফেব্রুয়ারি কি করতে পারে। এই দিনটি হয়তো কেবল একটি ক্যালেন্ডারের পাতা উল্টানোর দিন নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক নতুন, হয়তো এক অন্ধকার অধ্যায় সূচনা হতে যাচ্ছে। সেদিনে ভোটের মাঠের উত্তাপ শেষ হতে না হতেই ফলাফল নিয়ে নতুন এক সমীকরণ তৈরি হবে, যা সাধারণ মানুষের ভাবনার জগৎকে সম্পূর্ণ নাড়িয়ে দিতে পারে। 13 তারিখে 3টি সম্ভাব্য পথ কি স্পষ্ট হতে পারে। 1, ম্যানেজড কনসলিডেশন বা গণভোটে হ্যাঁ, সংসদে দেরি, তারপর সমীকরণ মিলিয়ে একটি কার্যকর গঠন। বিএনপি তখন ক্ষমতার ক্ষণিক ছোঁয়ার আশায় আপোষে যাবে, জামায়াত এনসিপি নির্বাহী ক্ষমতার চাবিকাঠি পাবে, প্রধানমন্ত্রী প্রতীকের প্রশ্ন পরে ছেড়ে রাখা হবে। 2, কন্টেস্টেড লেজিটিমেসি, বিরোধী শিবির রাস্তায় নামবে, হরতাল অবরোধ ধর্মঘটের ঘূর্ণি হবে, প্রশাসনের সীমিত জরুরি কৌশল নেবে, ইন্টারনেট থ্রটলিং হবে, রাতের বেলা ধরপাকড় হবে, ডিপ্লোম্যাটিক চাপ বাড়বে, স্বচ্ছ গণনা সংলাপের দাবিতে। 3, ডিল বেসড পিভট, পর্দার আড়ালে এক বোঝা পড়াতে পারে, ক্ষমতার ভাগাভাগি, রোডম্যাপ, হয়তো আংশিক পুনর্নির্বাচন বা ধাপ ভিত্তিক ভোট। হার্ড লাইনাররা এখানে স্পয়লার হতে পারে। তবু রাজনীতির অঙ্কে প্রায় 7+3 = 10 কে 7+3 আপনার যেটা দরকার সেটা বানানো যাবে। যে নিরবতা ঝড়ের পূর্বাভাস দেবে আপনাদের। ইউনূস সরকার যে ছক কষেছে তাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা নিয়ে কোনো তাড়াহুড়ো দেখা যাবে না। সংসদ নির্বাচনের ফলাফল হয়তো জুড়ে থাকবে, কিন্তু গণভোটের হ্যাঁ রায় খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে। মানুষের না ভোট দিতে জাদু বলে পাল্টে গিয়ে এত রূপান্তরিত হবে। এই রিসেট বাটন চেপে সরকার শুধু সংবিধানই বাতিল করবে না, বরং তাদের গত 1.5 বছরের সকল অপকর্মের বৈধতা আদায় করে নেবে। এই হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরপরই জামায়াত এবং এনসিপি নেতাকর্মীরা বিজয় মিছিল বের করবে, কিন্তু সেই মিছিল সাধারণ মানুষের জন্য কোনো আনন্দের বার্তা বয়ে আনবে না, বরং তা হবে এক ধরনের শক্তি প্রদর্শনী, যা বিএনপি এবং অন্যান্য বিরোধী শক্তির জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত হবে। বিএনপির জন্য 13 ফেব্রুয়ারি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিন। তারা তো ভাবতেই পারেনি তারা বিরোধী দলে যাবে, ফলে তাদের বিরোধী দলে যাওয়ার প্রস্তুতিও নেই। পরাজয়ের গ্লানি তাদেরকে ছত্রভঙ্গ করে দেবে 13 তারিখ। তারেক রহমানের ভাগ্য তখন ঝুলে থাকবে ইউনূস, জামায়াত আর সেনাবাহিনীর দাক্ষিণের উপর। দলের ভেতরের এক বিশাল অংশ এনসিপিতে যোগ দেবে হয়তো 13 তারিখে। কিছু কট্টর জাতীয়তাবাদী হয়তো জামায়াতের দিকে ঝুঁকবে, আর কেউ কেউ বামপন্থীদের সাথে হাত মেলাবে। এই প্রেডিকশন আমার নয়, পিনাকি ভট্টাচার্যের। বিএনপি অস্তিত্ব সংকটে পড়ার এই মুহূর্তে তারেক রহমান হয়তো দেশেই থাকতে পারবেন না, আর আওয়ামী লীগ
তাদের অস্তিত্ব হয়তো বিলীন হয়ে যাবে। সিপিবি, ঘরানার বাম দলে কিংবা দেশের বাইরে থেকে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। আমি বলিনি, পিনাকি ভট্টাচার্য বলেছেন। আচ্ছা, অর্থনীতির দিকে তাকাই। 2026 সাল পর্যন্ত এক দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কায় অর্থনীতি জর্জর অবস্থায় পড়বে। বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে অর্থনীতি ঘুরে যেতে পারে, কিন্তু 13 ফেব্রুয়ারির পর যদি অস্থিরতা শুরু হয় তবে সব সম্ভাবনা থমকে যাবে। চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়ার যে সংবাদ আমরা পাচ্ছি তা অর্থনীতির জন্য এক ভয়াবহ সংকেত। ডেনমার্ক বা সুইজারল্যান্ডের কোম্পানির কাছে পোর্টের লিজ দেওয়া নিয়ে যে বিতর্ক তা হয়তো আরো ঘনীভূত হবে। বন্দর অচল থাকলে নিত্যপণ্যের দাম বাড়বে, রপ্তানি বাণিজ্যের ধস নামবে, আর ইউরোপীয় ক্রেতারা মুখ ফিরিয়ে নিলে তৈরি পোশাক শিল্প বড় ধরনের ধাক্কা খাবে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো সরকারের ভেতরে অস্থিরতা। 13 তারিখের পর আমরা হয়তো দেখবো যে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের এই পলায়নপর মনোভাব আসন্ন কোনো বড় বিপদের সংকেত, আপনি নিশ্চিতভাবে বিশ্বাস করতে পারেন সেটা। এস্টাবলিশমেন্টের একাংশ যারা এতদিন এই সরকারকে টিকিয়ে রেখেছিল তারাও নিজেদের অনিরাপদ বোধ করে 13 তারিখেই কোথাও লুকিয়ে পড়বে। অপরাধের পাল্লা যখন ভারী হয় তখন জবাবদিহিতার ভয় সবাইকে তাড়া করে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা দিয়ে সে কারণেই ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে দেশ ত্যাগের এই হিড়িক প্রমাণ করছে যে তারা নিজেরাই জানে এই সাজানো বাগান 13 তারিখে টিকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা যে সম্ভাবনার কথা আলোচনা করছেন তা শুনে রীতিমতো গা ছমছম করে ওঠে। ইউনুসের বানানো নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের ফলাফল আগে দেবে না। প্রথমে গণভোটে হ্যাঁ জয়যুক্ত দেখাবে, মানুষের না ভোট উল্টে দিয়ে হ্যাঁ ভোট বানাবে, আর সঙ্গে সঙ্গে সেই বিজয় মিছিল বের হবে, যে কথা একটু আগে বলেছি। এই বিজয় মিছিল নিয়ে তারা যেমন হাতির জানাজার মতো বিএনপির জানাজায় শামিল হবে। সকল ইসলামিক দল এবং নেপথ্য শক্তি তৌহিদি জনতার বিপ্লব ঘটানোর চেষ্টা করবে। ওয়াকার এবং ইউনুসের সরকার জামায়াত এনসিপিকে পূর্ণ পৃষ্ঠপোষকতা দেবে এবং 13 তারিখে বাংলাদেশে নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে, যাদের মূল পৃষ্ঠপোষক আমেরিকা এবং তুরস্ক। আমি যে কারণে তাদের তো এই ছিল আজকেকার নিউজ ভিডিওতে। তো যারা যারা এইসব ভিডিও নিয়মিত দেখতে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এই ভিডিওটা দেখে যা কিছু বুঝছেন বা যা কিছু বলতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলতে পারেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।